নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে মে মাসটা যথেষ্ট ভালো কেটেছে। দেখা যাক এবার জুন মাসটা কেমন কাটে, সেটা নিয়েই আলোচনা করব। তো মে মাসটায় ইন্ডিয়ান ইন্ডাইসিস নিফটি 50, ব্রড মার্কেট ইন্ডাইসিস নিফটি 50 লাইফ টাইম হাই অ্যাচিভ করেছে। এবং শুধু লাইফ টাইম হাই অ্যাচিভ করেছে তা নয়, ইন্টারডে অল টাইম হাই এবং অল টাইম হাই ক্লোজিং দিয়েছে। মানে বলতে চাইছি যে আগের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে 16 ফেব্রুয়ারি যেটা হয়েছিল অল টাইম হাইয়ে পৌঁছেছিল, কিন্তু সেখান থেকে একটা সেলিং প্রেসার আসায় নিচে নেমে এসেছিলো এবং ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে রেড একটা ক্যান্ডেল তৈরি করেছিল। এই ক্ষেত্রে যদিও খুব ছোট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে, তবে মোমেন্টামটা অলমোস্ট একটা পজিটিভ মোমেন্টাম আছে, নেগেটিভ মোমেন্টামটা নেই। যদিও এটা অনেক ক্ষেত্রে অনেকে বলছেন যে উই আর ইন এ আনসার্টেন টেরিটরি, ইন্ডিয়ান শেয়ার মার্কেট ইন এ আনসার্টেন টেরিটরি, একটা আনসার্টেন জায়গায় রয়েছে। দেখা যাক, জুন মান্থ ইজ অ্যাহেড, দেখা যাক কি হয় সেটা। ফিবোনিস এক্সটেনশন যদি দেখা যায়, ফিবোনিস এক্সটেনশন এবং ফিবোনিস রিট্রেসমেন্ট, ফিবোনিসের এক্সটেনশন যদি দেখা যায় তাহলে তাদের একটা ক্যালকুলেশন একটা রাখছে যে 50 অলমোস্ট 15,800 বা 15,850 মধ্যে পাওয়া যেতে পারে জুন মান্থ। মানে টাইম পিরিয়ড সেভাবে ওরা সেভাবে পাওয়া যায় না, একটা ক্যালকুলেশন, একটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে সেটা জানা যায়। এবং আগের মাসে এই মে মাসটা জুড়ে, এপ্রিল এবং মে মাসটা জুড়ে সবচেয়ে পজিটিভ জায়গাগুলো যেটা মার্কেটে ছিল সেটা হচ্ছে যে সমস্ত কোম্পানির আস্তে আস্তে তাদের যে FY Q4 যে রেজাল্ট, যে পারফরমেন্স রেজাল্ট সেটা আউট হয়েছে, সেটা বেরিয়ে এসছে এবং সেই অনুযায়ী কিছু স্টক পারফর্মস করেছে, কিছু স্টক রেজাল্টের অনুপাতে পারফর্মস করেনি, বরং রেজাল্ট ভালো হয়েছে অথচ স্টক কারেকশন করেছে, এটাও দেখা গেছে। কিন্তু সেই জায়গাটা শেষ হয়ে যাচ্ছে মোটামুটি। এবার সামনের দিকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে সেটা একটু মাথায় রাখতে হবে। তার মধ্যে অবশ্যই নিউ করোনা কেসেস একটা বিষয় থাকবেই, যদিও করোনার গ্রাফটা আবার ঊর্ধ্বমুখী হওয়ার পর আবার আস্তে আস্তে নেমে আসছে। এবং যাই হোক, লকডাউন হোক বা সেমি লকডাউন হোক, যে ধরনের মানে কাজ রাজ্য সরকারগুলো গোটা ভারতবর্ষ জুড়ে করেছে তার একটা প্রভাব অবশ্যই দেখা যাচ্ছে এবং এটা কন্টিনিউ রয়েছে এখনও অবধি। যা খবর তাতে মোটামুটিভাবে ভাবা যায় যে জুন মাসের 15 জুন অবধি কন্টিনিউ রয়েছে বেশিরভাগ রাজ্যগুলোতেই। এবং এইটা ডিক্রিজ হওয়ার, এই নাম্বারটা ডিক্রিজ নিচের দিকে নেমে আসার সাথে সাথে কিন্তু মার্কেটে একটা যে ভয়ের উদ্বেগ ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কাটবে। যদিও প্রিভিয়াস টাইম অর্থাৎ আগের বছর যখন করোনা প্যান্ডামিকটা হয়েছিল, প্যান্ডামিক গ্রাফ নিচের দিকে এসেছিল এবং তারপর কিন্তু মার্কেট উপর দিকে উঠতে আরম্ভ করেছিল এবং হায়েস্ট পয়েন্টে যেয়ে পৌঁছেছিল। কিন্তু এই ক্ষেত্রে সেটা সেরকম হওয়ার বিষয় এই মুহূর্তে নাই, কারণ মার্কেট অলরেডি হাই আর গ্রাফটা নামতে সবেমাত্র শুরু করেছে। তো একটা কথা বারবার বলি যে শেয়ার মার্কেট একটা এমন জায়গা যেখানে একই বিষয় দুবার অ্যাসিমিলেশন হয় না, দুবার কিন্তু মানে হজম হয় না। একবার হজম হয়ে গেছে, হয়ে গেছে, মিটে গেছে, আর কিন্তু দ্বিতীয়বার সেটার প্রভাবটা সেইভাবে পড়ে না। সাধারণত দেখা যায় এটাই হয় শেয়ার মার্কেটে। তো নিউ করোনা ভাইরাস কেসেস অবশ্যই একটা বিষয় থাকবে এবং রেজাল্টের ব্যাপারটা ওভার হয়ে গেছে, জাস্ট কিছু কোম্পানির রেজাল্ট বাকি আছে, তার মধ্যে আইটিসি অবশ্যই একটা বাকি আছে। ইকোনমিক কিছু ডেটা সামনের মাসে আসবে, সামনের মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে আসতে, সেইগুলোর ওপর কিছুটা নির্ভর করবে সামনের সপ্তাহটা। এবং সামনের সপ্তাহটা কম ভোলাটাইল হতেও পারে, খুব কম রেঞ্জের মধ্যে ট্রেডিংটা হতেও পারে, যেটা দেখা যেতে পারে। হ্যাঁ, ইনফ্লেশন ডাটা, মুদ্রাস্ফীতির একটা ব্যাপার অলরেডি রয়েছে এবং যেটা অবশ্যই আরও একবার যখন ডেটাগুলো আসবে তখন আরও একবার হয়তো মার্কেটে প্রভাব ফেলতে পারে। জিডিপি গ্রোথ ডাটাটা আবার আসবে, তখন হয়তো মার্কেটে সেটা পজিটিভলি নেবে না নেগেটিভলি নেবে, বা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে জিডিপি গ্রোথটা সেটার উপর একটা ডিপেন্ড করবে। এবং ম্যানুফ্যাকচারটা লকডাউন বা এই প্রভাবে, প্যান্ডামিক প্রভাবে, সেকেন্ড ওয়েভে প্যান্ডামিকের সেকেন্ড ওয়েভের প্রভাবে ম্যানুফ্যাকচারিংটা কী ধরনের হ্যাম্পার হয়েছে, বা এপ্রিল মাস অবধি যে জায়গায় ছিল তার চেয়ে মে মাসে ভালো জায়গায় এসেছে কি না,
জুন মাসে এক্সপেক্টেড যে কতটা বাড়তে পারে বা কতটা রাজ্য সরকারগুলো ছাড় দেবে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। ম্যানুফ্যাকচারিং একটা হবে, আর একটা হবে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু রাজ্য সরকারগুলো ছাড় দিচ্ছে। তাই বড় বড় যেটা ইনফ্রাস্ট্রাকচারের কাজ সেগুলো কিন্তু আস্তে আস্তে আবার কিন্তু শুরু হবে, এবং সেটা শুরু হলে তার প্রভাবটা দেখা যায় সাধারণত সিমেন্ট, স্টিল সেক্টর তো অলরেডি ভালো বেশ চলেছে। সিমেন্ট বা এই ধরনের সেক্টর যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজে লাগে, যেসব দ্রব্যগুলো, সেই সব দ্রব্যের ক্ষেত্রে একটা প্রভাব পড়ে, একটা পজিটিভ প্রভাব পড়ে, যেহেতু এটা একটা সময়ের জন্য বন্ধ ছিল এবং সেটা আবার ছাড় দিচ্ছে, ছাড় আস্তে আস্তে আসছে। দ্বিতীয়ত ইউএস আনএমপ্লয়মেন্ট ডাটা, যেটা মান্থের ফার্স্ট ফ্রাইডে, যে কোনো মান্থের ফার্স্ট ফ্রাইডে যেটা রিলিজ হয়, সেটার উপর বেশ কিছুটা ডিপেন্ড করবে। এবং এরপর সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাথায় রাখতে হবে, যে ইন্ডিয়া ইজ স্টিল এ এগ্রিকালচার ইকোনমি। ভারতবর্ষটা এখন একটা কৃষি প্রধান অর্থনীতির দেশ। তো কৃষিক্ষেত্রে ফলনটা ভালো হয় যখন বর্ষাটা পুরো ভারতবর্ষ জুড়ে, পশ্চিম বা দক্ষিণ পূর্ব ভারতবর্ষ জুড়ে বেশ ভালো একটা বর্ষার আবহাওয়া থাকে। তো এখন অবধি এই বছরের ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী যে ইন্ডিয়াতে মনসুনটা বেশ ভালো হবে, এবং তাই এগ্রিকালচারে একটা ভালো প্রোডাকশন হওয়ার আশা সবাই রাখতে পারে। এবং কিছুদিন আগে অবধি যদি দেখেন যে কিছু এগ্রিকালচারাল স্টক যেগুলো এগ্রিকালচারের সাথে যুক্ত, সেই স্টকগুলো বেশ ভালো পারফরমেন্স করেছে। কাবেরি সিড ওয়ান অফ দেম। তো এবং আরও কিছু হয়তো স্টক করবে। ইউপিএলটা ভালো পারফরমেন্স করতেই পারে, কারণ ইউপিএল নিফটি 50-র মধ্যে স্টক এগ্রিকালচারাল জায়গার সাথে যুক্ত, ফার্টিলাইজার এই ধরনের সাথে যুক্ত। লাস্ট 1 or 2 days বিফোর আমি একটা আরবিআইয়ের একটা নিউজ পড়েছিলাম, যেখানে আরবিআই কিন্তু বলছে যে ইন্ডিয়ান স্টক মার্কেটটা একটা বাবেলের মধ্যে রয়েছে, একটা বাবেল অবস্থা রয়েছে, অর্থাৎ একটা বেশ বেলুন টাইপের একটা অবস্থা, যেখানে হয়তো হালকা আঘাতেই ভেঙে পড়তে পারে বা ব্লাস্ট করে যেতে পারে। তো এইটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেই পারে মার্কেটে, কারণ একটা নেগেটিভ একটা সাইন দিচ্ছে, নেগেটিভ একটা সাইন আরবিআইয়ের তরফ থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে নিয়ে দেওয়া হচ্ছে, নট ইন্ডিয়ান ইকোনমি বাট ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে নিয়ে দেওয়া হচ্ছে। যদিও ইন্ডিয়ান শেয়ার মার্কেট এত কিছুর মধ্যেও 3 ট্রিলিয়ন একটা মার্কেট ক্যাপিটালের নিরিখে $3 ট্রিলিয়ন পৌঁছে গেছে। আর এর সাথে সাথে আরেকটা বিষয় মাথায় রাখা উচিত, যে অ্যাকচুয়ালি ইকোনমিস্ট ডোন্ট রান দ্য স্টক মার্কেট। ইকোনমিস্টরা কিন্তু স্টক মার্কেট থেকে রান করে না। স্টক মার্কেটের একটা নিজস্ব ঢং আছে, একটা নিজস্ব ব্যাপার আছে, সেই অনুযায়ী স্টক মার্কেট কিন্তু তাদের নিউজটাকে অ্যাসিমিলেশন করে, অঙ্গারক্তিকরণ করে বা হজম করে, যা বলবেন, এবং সেই নিউজটাকে সেই অবধি ধরে রাখে। তারপর নিউজের প্রভাবটা ছেড়ে গেলে তখন আবার স্টক মার্কেট সেই রকম পারফরমেন্স করে। তো সেই একটা ব্যাপার থেকেই যাবে। তবে হ্যাঁ, আরবিআই এই নেগেটিভ কমেন্টটা অবশ্যই একটা প্রভাব ফেলতেই পারে। আর একটা যেটা প্রভাব ফেলবে আরবিআইয়ের বিষয়, সেটা হচ্ছে আরবিআই যে তাদের রিভিউ মিটিং করবে, এবং সেক্ষেত্রে আরবিআই তাদের যে ইন্টারেস্ট রেটটা যদি পরিবর্তন করে, ইন্টারেস্ট রেটটা যদি কমের দিকে আসে, তাহলে সেটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা বেড়ে যেতে পারে। যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া যায় বা বাড়ায়, যদিও বাড়ালেও কতটা বা বাড়বে, খুব একটা বিশেষ ভয়ানক কিছু বেড়ে যাবে তা হতে পারে না। কমার সম্ভাবনাও যে সেরকম কিছু আছে তা নয়, বা যদি কমেও সেই ক্ষেত্রে অবশ্যই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টটা বাড়বে। এবং শেয়ার মার্কেটে কিন্তু লাস্ট 1 ইয়ারে যে ইনভেস্টমেন্টটা বেড়েছে, লাস্ট 1 ইয়ার বা লাস্ট 1.5 ইয়ারে যে পরিমাণ ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে পরিমাণ নতুন ট্রেডাররা এসছে, আমি বারবার প্রতিদিনের ভিডিওতে একটা কথা, যখন আমি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের ডেটাটা আমি আপনাদের সামনে নিয়ে আসি, তখন একটা কথা বলি যে ইন্ডিয়ান মার্কেটে যারা ছোট রিটেল ইনভেস্টার, রিটেল ট্রেডার, তাদের দ্বারা ইন্ডিয়ান শেয়ার মার্কেট বেশ কিছুটা প্রভাবিত। কারণ এই সংখ্যাটা আস্তে আস্তে ইনক্রিজ করছে, যেখানে 2%-এর কাছাকাছি লোক ইন্ডিয়াতে ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং করতো বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতো, সেটা অলমোস্ট 1%। এবার ইন্ডিয়ার ক্ষেত্রে 1% গ্রো করা মানে অনেকটা সংখ্যা, এটা একটা বিষয় হয়ে যায়। যদিও আমেরিকাতে সেটা প্রায় 45% লোক শেয়ার মার্কেটে তারা ইনভেস্ট করে বা ট্রেডিং করে বা শেয়ার মার্কেট সম্বন্ধীয় কাজ কারবার করে।
তো আরবিআইয়ের এই ব্যাপারটা একটা ইন্টারেস্ট রেটটা পরিবর্তনটা কি হবে না সেটা একটা বিষয় ম্যাটার করবে। যদিও এবার আছে নিফটি ফিফটির একটা ডেটার কথা, সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট ডেটা। আপনারা গুগলে গিয়ে সার্চ করে চেক করতে পারেন। ওপেন ইন্টারেস্ট ডাটাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে জুন মাসের মান্থলি এক্সপায়ারিতে নিফটির 16,000 কল অপশন হায়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং 14,500 পুট অপশন হায়েস্ট ওপেন ইন্টারেস্ট। 16,000 16,000 কল অপশনটা সবচেয়ে বেশি হায়েস্ট ওপেন ইন্টারেস্টে লোক লাগিয়ে রেখেছে বলা যেতে পারে, বা ওখানে তারা বসে আছে আর কি। এবং নিচের দিকে 14,500 রেঞ্জটা অনেকটা বেশি এই ডেটা অনুযায়ী, ওপেন ইন্টারেস্ট ডেটা অনুযায়ী প্রায় 1,500 পয়েন্টের রেঞ্জ। তবে আমি যেটা আলোচনা করেছি আবারও আগেও সেটা আজকেও আলোচনা আর একবার করব, যে নিফটি ফিফটির এই যে 14,000 থেকে 15,000 এর মধ্যে দুটো জোন তৈরি করেছিল নিফটি ফিফটি। একটা জোন হচ্ছে 14,000, এই 14,000 থেকে যদি ধরতে পারেন তাহলে 14,200, 300, 400-র মধ্যে একটা জোন, এবং তারপর থেকে এই 200-300 থেকে আরম্ভ করে 750 বা কাছাকাছি একটা জোন, এবং তারপর আর একটা জোন, দুটো জোন বলবো না, 3টে জোন বলা যেতে পারে। তো এই ক্ষেত্রে কি হয়, যখন একটা জোন থেকে ধরুন 14,000 থেকে 14,200 একটা জোন, এরপর নিফটি ফিফটি যখন 14,200 থেকে 14,500-তে ট্রেড করবে একটা সপ্তাহ জুড়ে বা একটা মাস জুড়ে, তখন কি হবে, 14,000 থেকে 14,200 অবধি জোনটা থাকার সময় 14,200-র ওপরের জোনটা ছিল রেজিস্ট্যান্স জোন। কিন্তু পরের মাসে যখন 14,200 থেকে 14,500-তে ট্রেড করবে, তখন কিন্তু যে জায়গায় আগের জোনে ট্রেড করছিল সেই জোনটা হয়ে যাবে কিন্তু সাপোর্ট জোন। বুঝতে পারছেন, তারা যেটা রেজিস্ট্যান্স ছিল সেটা এই মুহূর্তে সাপোর্ট হিসাবে কাজ করবে। নিফটি ফিফটির ক্ষেত্রে এই মুহূর্তে জায়গাটা ঠিক সেই জায়গায় 15,000 অবধি একটা জোন ছিল, 15,750 থেকে 15,000 এই জায়গাটাতে যাচ্ছিল না, এবং তারপর ভেঙে বেরিয়ে এলো, দুবার টাচ করলো 15,000, তারপর আবার নিচে এসে আবার টাচ করলো, আবার একটা জোন তৈরি করলো, একটা খুব অল্প দিনের জন্য একটা জোন তৈরি করলো, এটা মে মাসের মধ্যেই। এবং এই জোনটা তখন রেজিস্ট্যান্স পয়েন্টে ছিল 15,000টা ছিল সাইকোলজিক্যাল সবচেয়ে বড় রেজিস্ট্যান্স। এই মুহূর্তে যখন 15,000 থেকে 15,400 বা 500 জোনে ট্রেড করছে নিফটি ফিফটি, তখন কিন্তু সাপোর্ট জোন হয়ে যাচ্ছে 15,000টা। তখন কিন্তু স্ট্রং সাইকোলজিক্যাল সাপোর্ট হয়ে যাচ্ছে 15,000টা। তাই 15,000টাকে ব্রেক করে নিচে এসে 14,500 কতটা সম্ভব সেটা এখন জানি না এখন কী হতে পারে মার্কেটে। যদি খুব সেরকম কোনো নতুন বড় নেগেটিভ নিউজ আসতে পারে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, পুরনো যত বড় নেগেটিভ নিউজ আছে আরও একবার করে এলেও সেটা মার্কেট অ্যাসিমিলেশন যেগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আর মার্কেট কিন্তু ভাববে না। এবং কিন্তু এই ভোলাটাইল ব্যাপারটা থাকতে পারে, ভোলাটাইল ব্যাপারটা জুন মাসে একটা থাকতে পারে। এবং ভোলাটাইল যে ইন্ডিয়ান যে ইন্ডেক্স, ভোলাটাইলিটি ইন্ডেক্স ভেরি লো, তাই এত বেশি ওয়াইড রেঞ্জে মুভমেন্ট নাও হতে পারে, যেটা দেখা যাচ্ছে। এবার স্টক কেন্দ্রিক একটা পারফরমেন্সের ব্যাপার আসতে পারে, যে পারফরমেন্সটা যে 15,800 যেটা আমি আগে ফিবোনাচি এক্সটেনশনের কথা বললাম, সেখানে যে 15,800 to 15,850 লেভেলটা বলা হচ্ছে, এবং এখানে কল অপশানে হায়েস্ট ওপেন ইন্টারেস্টে 16,000 ধরা হচ্ছে বা রয়েছে 16,000। তো সেক্ষেত্রে যেটা স্টক কেন্দ্রিক পারফরমেন্সটা কিন্তু ভালো হলে সেটা হতেও পারে। ঠিক আগের ডেটে কী হলো দেখুন, রিলায়েন্স নিফটি ফিফটি কত প্রায় 96 বা 95 পয়েন্ট উপরে যে ক্লোজিং দিয়েছিল, ওরকমই হবে কিছু একটা। তার মধ্যে প্রায় 91 পয়েন্ট কিন্তু রিলায়েন্স কন্ট্রিবিউট করেছে। বুঝতে পারছেন, 90 পয়েন্ট কন্ট্রিবিউট, 91 পয়েন্ট কন্ট্রিবিউট করছে কিন্তু রিলায়েন্স। তার মানে একটা বড় স্টক যদি একদিনে 5%, 6% একটা পারফরমেন্স দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ওভারঅল নিফটি ফিফটির ক্ষেত্রে ওভারঅল ইন্ডাস্ট্রিজটা কিন্তু একটা ভালো জায়গায় চলে যাচ্ছে অটোমেটিক। এই ক্ষেত্রে যেটা আন্ডার পারফরমেন্স স্টকের মধ্যে আছে এইচডিএফসিকে নিয়ে একটা নতুন খবর কিছু ঠিক একদিন আগে আমি দেখলাম, ইকোনমিক্স টাইমসই হয়তো দেখলাম, যে আরবিআই 10 কোটি টাকার একটা তাদেরকে পেনাল্টি একটা করেছে কোনো একটা বিষয়
একটা ব্রেকআউটের সুযোগ ছিল, সেটা এখন কীভাবে কার্যকর হবে কি না সেটা বলা যাচ্ছে না। তবে এইচডিএফসি ব্যাংক যদি ভালো পারফরমেন্স করে, ধরুন ওই ধরনের পারফরমেন্স করে যে একদিনে হয়তো 5%, 6% বা 3-4%ও যদি যায়, তাহলে ব্যাংক নিফটিতে অলমোস্ট 4% গেলে তো 1%, 1000-এর কাছাকাছি ব্যাংক নিফটিতে মোমেন্টাম দিয়ে দেবে। তাই অটোমেটিক ব্যাংক নিফটি মোমেন্টামে এলে নিফটি 50-এর মোমেন্টামে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাংক, সবচেয়ে বড় ব্যাংক যখন সবার আগে বেশ ভালো রান করবে, তখন পেছন থেকে ছোটোরাও আস্তে আস্তে ভালো ফল পাবে, এরকম একটা ভাবা যায়। তো এইচডিএফসির একটা ভালো জায়গায় অনেকটা অনেক দিন ধরে একই রেঞ্জের একই জায়গার মধ্যে একটা ঘোরাফেরার পর এবার একটা ব্রেকআউটের পসিবিলিটিস এলে খুব ভালো জায়গায় যেতে পারে। আইটিসি একটা এমন একটা স্টক, মানে নিফটি 50 যদি 20,000-ও পৌঁছে যায়, আইটিসি হয়তো 200 বেরোবে না, এরকম একটা সাইকোলজিক্যাল একটা প্রবলেমের মধ্যে যেন আইটিসি রয়েছে। আইটিসি যেন কেউ ভরসা করতে পারছে না। যাই হোক, নিফটি 50 স্টক, তবে আইটিসির রেজাল্টটা যদি ভালো আসে, রেজাল্টটা নেক্সট ডেতে আসতে পারে, আসবে সম্ভবত। তো রেজাল্ট যদি ভালো আসে তাহলে কিন্তু আইটিসির একটা মুভমেন্ট দেখা যেতে পারে, এবং নির্ভর করছে, পুরোটাই রেজাল্টের উপর নির্ভর করছে। তাদের আইটিসির আরেকটা সমস্যা হচ্ছে, আইটিসি তাদের বিজনেসটাকে যদি এই সিগারেট বা স্মোকিং সেক্টর থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারে, তবে কিন্তু আইটিসির ভবিষ্যৎটা ভালো বলে আমার মনে হয়। না হলে এই সিগারেট বা এর মধ্যে থাকলে কিন্তু প্রেশারের মধ্যে, যে চাপের মধ্যে আছে সেই চাপের মধ্যেই থেকে যাবে। দ্বিতীয়ত, ফার্মার ক্ষেত্রে আমি দেখছিলাম অরবিন্দ ফার্মাটা 1000 পয়েন্ট বা 900-র নিচে একটু পয়েন্ট থেকে 1050 অব্দি ট্রেড করছে। তার উপরে একটা ব্রেকআউটের পসিবিলিটিস আছে। তিনটে স্টকের, 3টে শেয়ারের আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো কিছুক্ষণ পর, বা কালকে মার্কেট খোলার আগে হয়তো আপডেট দেবো, যে ব্রেকআউট পসিবিলিটিস একটা তৈরি হয়েছে ট্রেন্ড লাইন অনুযায়ী, অন্য কোনো প্রাইস অ্যাকশন ইজ দ্য গড অফ মার্কেট। প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা জায়গায় আসতে পারে, সেটা অরবিন্দ ফার্মা একটা অবশ্যই আছে। তো অরবিন্দ ফার্মাটা যদি ভালো পারফরমেন্স করে, নিফটি 50-তে একটা ভালো পারফরমেন্স করার অলরেডি মানে অপেক্ষা করে আছে অনেকেই, হয়তো যে কবে ভালো পারফরমেন্স করবে। টেক মাহিন্দ্রাও তাই, আইটি কোম্পানি একটা ভালো পারফরমেন্সের অপেক্ষা করে আছে, কবে একটা ভালো পারফরমেন্স করবে, একটা জায়গায় পৌঁছাবে। আদানি পোর্টস হতে পারে। আদানি পোর্টস ট্রেন্ড লাইন টানলে বুঝতে পারবেন, আদানি পোর্টস একদম সাপোর্ট জোনে এসে দাঁড়িয়ে আছে। নিচের দিকের দামটা বেশ ভালো একটা সাপোর্ট জোনের মধ্যে সাপোর্টেই আছে, ট্রেন্ড লাইন অনুযায়ী সাপোর্টে আছে। এবার সাপোর্ট থেকে যদি ভালো পারফরমেন্স করতে পারে, সাপোর্টটা যদি ব্রেক করে নিচের দিকে নিয়ে চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে নিচের দিকে একটা ব্রেকআউট হয়ে গেলে দামটা কারেকশন করে যাবে। আর যদি সাপোর্টটাকে ধরে রাখতে পারে, তাহলে একটা ভালো পারফরমেন্স করার সুযোগ আছে। এবং ব্যাংক নিফটি যে সর্বোচ্চ দাম থেকে প্রায়, ধরুন ব্যাংক নিফটি সর্বোচ্চ দাম তো প্রায় 37,700, কিন্তু ব্যাংক নিফটি এই মুহূর্তে 35,100-র কাছাকাছি কোথাও একটা ট্রেড করতে, প্রায় 2600 পয়েন্ট নিচে আছে। এবং এই 2600 পয়েন্টের যে ওভারকামের ব্যাপারটা বা এই গ্যাপটা ফিল আপটা কিন্তু একমাত্র করতে পারে এই মুহূর্তে আমার মনে হচ্ছে এইচডিএফসি ব্যাংকটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে, এই যে ব্যাংক নিফটিটা মোমেন্টাম দেওয়ার ব্যাপারটা এইচডিএফসি ব্যাংকের হাতে কিন্তু অনেকটা রয়েছে। এবং যদি ভালো পারফরমেন্স করে দেয়, তাহলে কিন্তু ব্যাংক নিফটি ফেরতে অবশ্যই ভালো, ব্যাংক নিফটিও তাই আরও একবার তার হায়েস্ট পয়েন্ট অ্যাচিভ করার সুযোগ পেয়ে যাবে। এবং নিফটি 50 অবশ্যই 16,000-এর জন্য কোমর বেঁধে তৈরি হবে। এবং আশা করা যাক একটা ভালো পারফরমেন্স হবে, এটাই আশা করা যাক। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, দেখা যাক সামনের সপ্তাহটা কেমন কাটে, তারপর আবার আপডেট দেবো। ধন্যবাদ।